আর্নে স্লটের ব্রেইন ফ্রিজ হয়ে গেছে। অ্যাটলিস্ট আমার কাছে এখন সেটাই মনে হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন ব্রেইন ফ্রিজ হওয়া কাকে বলে। মানুষজনের মাথায় যখন কোনো কিছুই ঢুকে না, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই যখন খেয়াল থাকে না, একদম ইজিয়েস্ট থেকে ইজিয়েস্ট কাজটাও যখন একটা মানুষ ঠিকঠাক মতো করতে পারে না এবং আশেপাশের কোনো কিছুর উপরেই যখন তার কোনো কন্ট্রোল থাকে না, তখনই একটা মানুষের ব্রেইন ফ্রিজ হয়ে যায়। আই থিঙ্ক আর্নেস্ট লট ইজ এক্সপিরিয়েন্সিং দ্য সেম। অ্যান্ড এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা একটা মানুষের সাধারণত তখনই হয় যখন একটা মানুষ প্রচণ্ড নার্ভাস থাকে বা প্রচণ্ড চিন্তায় থাকে। আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে গত কয়েক মাস ধরে আর্নেস্ট লটের চাকরি নিয়ে এত বেশি কাটাছেঁড়া হইছে, মিডিয়াতে হোক, লিভারপুলের মধ্যে হোক, লিভারপুলের বাইরে হোক, সমর্থকদের মধ্যে হোক, পণ্ডিতদের মধ্যে হোক, অ্যানালিস্টদের মধ্যে হোক, এটা শুনে আই থিঙ্ক দিস ইজ এন্টায়ারলি মাই থটস, আই থিঙ্ক তার মাথা ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ হয়ে গেছে এই জন্য বেসিক জিনিসপত্র উনি করতে ভুল করছেন, বেসিক সিদ্ধান্তগুলো উনি নিতে চাচ্ছেন না। অবভিয়াস সলিউশন চোখের সামনে থাকা সত্ত্বেও তিনি ওই সলিউশনের দিকে পা বাড়াচ্ছেন না। ক্রমাগত একই ভুল করে যাচ্ছেন, একই মিস্টেক করে যাচ্ছেন এবং ফলাফল যেটা হচ্ছে যে প্রতি ম্যাচে লিভারপুল একই ভুল করছে এবং আস্তে আস্তে আর্নে স্লট নিজের বিপদ আরও বেশি বাড়াচ্ছেন তার এই ব্রেইন ফ্রিজ হওয়ার কারণে। গালাতাসারাইয়ের এগেনস্টে রাউন্ড অফ 16 ম্যাচে সেই জিনিসটাই মনে হয়েছে খেলাটা দেখেছে। আর্নে স্লট একদম ইজিয়েস্ট জিনিসটা করতে পারছেন না, যে কারণেই হোক না কেন করতে পারছেন না বা করতে চাইছেন না, বা যে কারণেই হোক না কেন। সো এই না করতে পারা বা করতে চাওয়া যেটাই হোক না কেন, এটার মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা পক্ষই, সেটা হলো গিয়ে লিভারপুল। লিভারপুল ভালো খেলতে পারছে না, যেহেতু ভালো খেলতে পারছে না সেহেতু তারা পয়েন্ট অর্জন করতে পারছে না, পয়েন্ট যেহেতু অর্জন করতে পারছে না সেহেতু ট্রফি জয়ের সম্ভাবনা আস্তে আস্তে কমে যাচ্ছে। এর মধ্যেই আমরা বিভিন্ন সমর্থিত অসমর্থিত সূত্রের বরাতে জানতে পেরেছি যে আর্নে স্লটকে চ্যাম্পিয়ন্স লিগ জেতার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, যে তিনি যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন তাহলে উনি টিকে যেতে পারবেন, আর যদি চ্যাম্পিয়ন্স লিগ না জিততে পারেন তাহলে বিদায়, সিজন শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই তাকে বিদায় করে দেওয়া হবে। এই যে একটা প্রেশার, কনসিস্টেন্ট একটা প্রেশার যে মাথার উপরে, আমার মনে হয় এই প্রেশারের কারণেই হয়তো বা তিনি ইজিয়েস্ট জিনিসগুলো করতে পারছেন না, যে কারণে লিভারপুলের আরও বেশি ক্ষতি হচ্ছে। গ্যালাতাসারাইয়ের এগেনস্টে ম্যাচে লিভারপুলের ফরমেশন, খেলার স্টাইল দেখে অন্তত সেই জিনিসটাই মনে হলো। কাগজে কলমে বেশ ভালো একটা একাদশ নিয়েই নেমেছিল লিভারপুল। 4-2-3-1 ফরমেশনে ডাবল পিভটের সামনে মোহাম্মদ সালাহ, জবোসলাই, ফ্লোরিয়ান ওয়ের্টজ, সামনে ছিলেন ফর্মে থাকা স্ট্রাইকার হুগো একিতিকে। কাগজে কলমে টিমটা বেশ ভালো, অন্তত গালাতাসারাইকে হারানোর মতো তো ভালো অবশ্যই। কিন্তু ম্যাচ শুরুর পর আমরা কি দেখলাম? 7 মিনিটের মাথায় লিভারপুল গোল খেয়ে বসলো এবং গোটা ম্যাচে ওই গোলটা শোধ করতে পারলো না। প্রবলেমটা হয়েছে আসলে খেলার স্টাইলে মানে কি, ধরেন লিভারপুলের এগেনস্টে সাধারণত অধিকাংশ দলই কিন্তু একটু ডিফেন্সিভ খেলবে, একটু বাস পার্ক করে খেলবে, যে কারণে লিভারপুলের মিডফিল্ডাররা বা ডিফেন্ডাররা দেখা যায় যে সাধারণত অনেক বেশি স্পেস পেয়ে থাকেন বিল্ড আপ করার জন্য বা খেলাটাকে আস্তে আস্তে নিজেদের মতো করে কন্ট্রোল করার জন্য। কিন্তু গালাতাসারাইয়ের এগেনস্টে আমরা যে জিনিসটা দেখলাম, তারা যে খুবই ভালো মতো এফেক্টিভলি প্রেস করছিল ব্যাপারটা সেরকম নয়, বাট ম্যাচটা অনেক বেশি কেয়টিক ছিল অ্যাজ এন তারা প্রচুর লং বল খেলছিল। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন লং বল যাচ্ছিল, সেই লং বলটাকে কন্ট্রোল করার জন্য মানুষজন লাফালাফি করছিল, সেই লাফালাফি করার মাধ্যমে বলটা নেমে আসছিল, সেই সেকেন্ড বলটা উইন করার জন্য আবারও একটা টাসল হচ্ছিল, ফলে খেলোয়াড়েরা বারবার নিজেদের জায়গা থেকে সরে আসছিলেন, ঠিকমতো কন্ট্রোল করতে পারছিলেন না। ইট ওয়াজ অ্যান কমপ্লিটলি 50-50 গেম। গালাতাসারাই পিছন থেকে বিল্ড আপ করছিল না, দে ওয়ার প্লেইং লং অল দ্য টাইম। সামনে যেহেতু ভিক্টর ওজিমেনের মতো একটা প্রপার নাম্বার 9 রয়েছে, যার কিনা এরিয়াল থ্রেট অনেক ভালো, তারা সেই জিনিসটা ইউটিলাইজ করতে চাচ্ছিল বারবার। এবং এত বেশি এরিয়াল থ্রেটকে ডিল করতে গিয়ে ইব্রাহিমা কোনাটে, লিভারপুলের সেন্টার ব্যাক, তিনি অনেক বেশি ভুল করছিলেন এই সকল জায়গাতে। একদম অল্প ভাষায় যদি আমি একটা সামারাইজ করি তাহলে বলবো দ্য ম্যাচ ওয়াজ কেয়টিক। গ্যালাতাসারাইয়ের ডিফেন্স এবং মিডফিল্ডের অবস্থাও বেশ বাজে ছিল আমি বলবো, যে কারণে তারাও সেভাবে কন্ট্রোল করতে পারছিল না ম্যাচটাকে। তবে এই ম্যাচটা যাদের বেশি কন্ট্রোল করতে পারার কথা ছিল, সেই লিভারপুল আরও বেশি কন্ট্রোল করতে পারতেছিল না। কন্ট্রোল করতে পারছিল না আর একটা বিশেষ কারণে, তারা 4-2-3-1 ফরমেশনে মাঠে নামলেও ইভেনচুয়ালি দেখা গেল যে ম্যাকঅ্যালিস্টার সেন্ট্রাল মিডফিল্ডে থাকছিলেন না, উনি সামনে চলে যাচ্ছিলেন এভাবে। সো মেইন স্ট্রাইকারের পেছনে দেখা যাচ্ছিল যে এই চারজন চলে যাচ্ছিলেন এবং এই টোটাল মিডফিল্ডের জোনটা কভার দিতে হচ্ছিল একা গ্র্যাভেনবার্গকে। এখন জো গোমেজকে রাইট ব্যাকের ভূমিকা যেহেতু দেওয়া হয়েছিল, জো গোমেজ কিন্তু বেশি অ্যাডভেঞ্চারাস না, তিনিও তো এককালে সেন্টার ব্যাক ছিলেন, অত বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে তিনি সামনে যান না। যেহেতু সামনে যান না সেহেতু মোহাম্মদ সালাও কিন্তু পিছনের এসব জোনগুলোতে ডিফেন্সিভ ব্যাকআপ পাচ্ছেন না। এখন জো গোমেজ যেহেতু উপরে উঠছেন না এবং ইব্রাহিমা কোনাটে যেহেতু ভিক্টর ওজিমহেনকে নিয়ে অনেক বেশি বিজি, তাই কখনো কখনো গ্রাভেনবার্গ
এই সকল জায়গাগুলোতে চলে যাচ্ছিলেন। দ্যাট ওয়াজ আ গ্রেভ মিস্টেক। গ্রাভেনবার্গ এমনিতেও খুব যে আদর্শ নাম্বার 6 আমি সেটা বলব না। গত সিজনে উনি দুর্দান্ত খেলেছিলেন। কিন্তু এই দুর্দান্তটা খেলেছিলেন বিকজ হি হ্যাড দ্য সাপোর্ট অফ ম্যাকঅ্যালিস্টার অ্যান্ড জবোসলাই অ্যান্ড অল অ্যান্ড অফ কোর্স ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। যে কারণে তার নাম্বার 6 এ খেলতে মোটামুটি সুবিধা হয়েছিল। কিন্তু এই সিচুয়েশনে গ্রাভেনবার্গ যখন একা হয়ে গেলেন এবং এই টোটাল জায়গাটা তখন তাকে কভার করতে হলো। সো এই টোটাল জায়গাটা হয়তোবা উনি ভালোমতো কভার করতে পারতেনও যদি ম্যাচটা সেরকম কেওয়াটিক না হতো। ম্যাচের মধ্যে যদি এত বেশি হুলস্থুল না হইতো যে সমানে লং বল আসছে যাচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে এই প্রান্ত। যদি ম্যাচটার মিডফিল্ডে কেউ কন্ট্রোল ধরে রাখতে পারতো তাহলে হয়তোবা গ্রাভেনবার্গেরও এই সকল জোনগুলো একা কভার করতে সমস্যা হইতো না। কিন্তু যেহেতু ম্যাচটা কেওয়াটিক ছিল আর গ্রাভেনবার্গও যেহেতু এই সাইডে চলে আসছিল, লিভারপুলের মিডফিল্ডে একটা হিউজ জায়গা ফাঁকা হয়ে যাচ্ছিল। লিভারপুলের যেহেতু হিউজ জায়গা ফাঁকা হয়ে যাচ্ছিল, তারা বিল্ড আপও প্রপারলি করতে পারছিল না এবং ম্যাচের কন্ট্রোলটাও নিতে পারছিল না। ম্যাকঅ্যালিস্টার কখনো কখনো নেমে আসছিলেন, কিন্তু আমরা জানি এই সিজনে তার ডিফেন্সিভ অবস্থা কতটা খারাপ। সো গ্যালাতাসারাইয়ের একজন মিডফিল্ডার ছিলেন গ্যাব্রিয়েল সারা, ওয়াজ আ ফ্যান্টাস্টিক মিডফিল্ডার। সো গ্যাব্রিয়েল সারাই মোটামুটি যা একটু ম্যাচটা কন্ট্রোল করার চেষ্টা করেছেন গ্যালাতাসারাইয়ের হয়ে। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার তার সাথে ফিজিক্যালিটিতে পেরে উঠতে পারেনি নাই। আর এদিকে গ্রাভেনবার্গকেও যখন তখন তার পজিশন থেকে সরে আনা যাচ্ছিল অত্যন্ত সহজভাবে। সো এইভাবেই লিভারপুল মেইনলি মিডফিল্ডের ব্যাটলটা লুজ করে। এখন এই ধরনের কেওটিক ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাচের কন্ট্রোলটা ধরে রাখা। 5-10 সেকেন্ড বলটা নিয়ে একটু শান্ত থাকা, একটু বলটা রিটেনশন করা, হ্যাঁ, খেলার স্পিডটা কমায় দেওয়া। এখন লিভারপুলের হয়ে যেহেতু ম্যাকঅ্যালিস্টার এবং জবোসলাই এই ম্যাচে কাজটা করতে পারছিলেন না, এবং সেম গোস ফর ফ্লোরিয়ান ওয়ের্টজ। অ্যান্ড ফ্লোরিয়ান ওয়ের্টজ করতে পারলেও তিনি এই ধরনের স্পটেই ছিলেন। মিডফিল্ডে বল ধরে রাখার মতো আরেকজনের দরকার ছিল, এবং সেই কাজটা হয়তো বা করতে পারতেন কার্টিস জোন্স যদি ম্যাকঅ্যালিস্টারের জায়গায় কার্টিস জোন্সকে নামানো হতো। আমরা গ্রুপ স্টেজে গ্যালাতাসারাইয়ের এগেনস্টে লিভারপুলের ম্যাচে দেখেছিলাম যে লিভারপুল হারলেও এই ধরনের সিচুয়েশনগুলোতে কার্টিস জোন্স বেশ ভালো সাপোর্ট দিচ্ছিলেন ম্যাচে মিডফিল্ড কন্ট্রোল ধরে রাখার ক্ষেত্রে। কিন্তু এখানে বুঝলাম না যে পুরা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও কার্টিস জোন্সকে মাঠে নামান নাই আমাদের আর্নে স্লট। শুধু তাই নয়, সালা এবং ওয়েটস যেহেতু গ্যালাতাসারাইয়ের ডিফেন্সকে স্ট্রেচ করতে পারছিলেন না, ডিফেন্স স্ট্রেচ করার জন্য রিও এনগুমোয়াকেও নামানো হলো না। এই সিজনের বিভিন্ন ম্যাচে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা শুনেছি, জেনেছি, বলেছি যে লিভারপুল যদি এই সিজন থেকে কোনো কিছু অর্জন করতে চায় তাহলে রিও এনগুমোয়াকে অবশ্যই খেলাতে হবে, তাহলে কার্টিস জোন্সকে আরও অনেক বেশি খেলাতে হবে। কার্টিস জোন্স ইজ লাইক দ্য মডার্ন ডে জর্জিনিও ভাইনালডাম ফর লিভারপুল। আপনারা সবাই জর্জিনিও ভাইনালডামের খেলা দেখেছেন, জানেন লিভারপুলের ইউর্গেন ক্লপের সে বিখ্যাত দলটার অন্যতম অংশ ছিলেন তিনি। কিন্তু তাকে নিয়ে অত বেশি মাতামাতি কখনোই হতো না, কিন্তু তাও দেখা যেত যে ইউর্গেন ক্লপ তাকে রেগুলারলি খেলাচ্ছেন। কেন খেলাচ্ছেন? বিকজ উনি এত বেশি প্রেস রেজিস্ট্যান্ট ছিলেন এবং বিল্ড আপে এবং মিডফিল্ডে কন্ট্রোল ধরে রাখার ব্যাপারে এত বেশি সাহায্য করতেন, যেই সাহায্যর কারণে ফাবিনিও, জর্ডান হেন্ডারসন, মোহাম্মদ সালাহ, ফেরমিনিও, মানে সবাই বেনিফিটেড হতেন। সো কার্টিস জোন্সের মধ্যে ওই জর্জিনিও ভাইনালডামের ওই স্টাইলটা একটু হলেও কিন্তু আছে। কিন্তু আমরা কি দেখলাম? একই মিস্টেক আর্নে স্লট আবারও করলেন। কার্টিস জোন্সকে নামালেন না, রিও এনগুমোয়াকে নামালেন না, এবং ওই একই মিস্টেক বারবার করার কারণেই লিভারপুল আবারও ম্যাচটা হেরে গেল। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনিও কি এই ম্যাচটা নিয়ে একই রকম ভাবছেন কিনা। লেটস হ্যাভ আ ডিসকাশন।